নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসে গেছি রামকৃষ্ণ আশ্রম, দক্ষিণ 24 পরগনা ৬৬তম বার্ষিক কৃষি মেলা এবং প্রযুক্তি সপ্তাহ। আসুন আমরা ঘুরে ঘুরে আজকে দেখি। जय जय कृषि परिषद भारत की, जय जय कृषि परिषद भारत की, सुखद प्रतीक भारत की, सुवर्ण वैज्ञानिक विधि नव तकनीकी, पारिस्थितिकी का संरक्षण, शस्य श्यामला छवि भारत की, जय जय कृषि परिषद भारत की, जय जय कृषि परिषद भारत की, सुवर्ण वैज्ञानिक विधि नव तकनीकी, पारिस्थितिकी का संरक्षण, शस्य श्यामला छवि भारत की, जय जय कृषि परिषद भारत की। আমি এখন এসেছি শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। এখানে যে ৬৬তম উৎসব চলছে, বার্ষিক উৎসব, সেখানের কৃষি বিজ্ঞান কেন্দ্রের আমরা বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান শ্রী চন্দন মণ্ডলকে পেয়ে গেছি। নিমপিট শ্রী রামকৃষ্ণ আশ্রমের ৬৬তম বার্ষিক উৎসব উপলক্ষে আমরা কৃষি মেলার আয়োজন করেছি। প্রতি বছরই এই কৃষি মেলার আয়োজন হয়। তো আমাদের এই কৃষি মেলা এবছরের মূল লক্ষ্য যেটা ছিল বা মূল থিম যেটা ছিল সেটা হলো আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বিকশিত কৃষি। আমরা এই থিমকে সামনে রেখে প্রতিদিন সেমিনার অর্গানাইজ করেছি দুপুরবেলায়, যেখানে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ১০০০ ফার্মার কৃষক তারা উপস্থিত হয়েছেন। তারা সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছেন। আমরা প্রতিদিন এখানে এই কৃষকদের জন্যে এবং সমস্ত অতিথি অভ্যাগতদের জন্যে দ্বিপ্রহরিক আহারের ব্যবস্থা রেখেছি। প্রতিদিন প্রায় ৭০০০ লোক আমাদের এখানে খাচ্ছেন দুপুরবেলায় দ্বিপ্রহরিক আহার। প্রতিদিন সন্ধেবেলায় সান্ধ্যকালীন অনুষ্ঠান থাকছে, যেটা কালচারাল প্রোগ্রাম বলছি। তার ভিতরে রয়েছে ছোট ছোট ছাত্রছাত্রীদের, তাদের যেমন অনুষ্ঠান তেমনি বাউল সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিমূলক গান, যাত্রাপালা ইত্যাদি। আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে এই কৃষি মেলাতে একটা বিশেষ শো আয়োজন করা হয়, যেটাকে আমরা বলি ফুল ফল সবজি প্রদর্শনী ও তার সঙ্গে কম্পিটিশান। এই কম্পিটিশানে আমরা পেয়ে যাই প্রায় ২০০০ থেকে ২৫০০ কৃষককে, যারা এই এলাকার, তারা তাদের উৎপাদিত শস্য, সবজি, ফল, ফুল এগুলোকে এখানে নিয়ে আসেন এবং এর উপরে আমরা প্রতিযোগিতা করে তাদেরকে পুরস্কৃত করা হয়। আমরা প্রায় ১৫০র উপরে প্রাইজ দিই। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা শেষ দিনে রাখি। আজকে শেষ দিন, আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এছাড়া গবাদি পশু, ছাগল, ভেড়া ইত্যাদিরও শো থাকে এবং তাদেরও প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়। আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন যে কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত সংগঠন রয়েছে, সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, সবাইকে আহ্বান করা হয় এবং তারা তাদের টেকনোলজি নিয়ে এখানে স্টল দিচ্ছেন। আমরা নিনফেডকে পেয়েছি, আইসিআরের যে জুট অ্যান্ড ফাইবার টেকনোলজির যে সংস্থা, সেই নিনফেড তারা তাদের বিভিন্ন প্রকল্প নিয়ে এসছেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এসছেন। এছাড়া আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের যে পিকেভিওয়াই অর্থাৎ পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, তাদের বিভিন্ন স্টল এনেছেন। আমরা আমাদের কেভিকে থিম প্যাভিলিয়নে ন্যাচারাল ফার্মিং, ড্রোন টেকনোলজি এইসবগুলো ডেমনস্ট্রেট করেছি। এছাড়া বিভিন্ন যে আধুনিক কৃষি যন্ত্রপাতি সেইগুলো নিয়ে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, র্যালি অ্যাগ্রোটেক, প্রিয়ম ট্রেডিং, এরা যে সমস্ত বেসরকারি দপ্তর রয়েছে তারাও এসছেন, যোগদান করেছেন। ব্যাংকরা পার্টিসিপেট করেছে, তাদের যে কৃষি লোন, কৃষি সফট লোন ইত্যাদি রয়েছে সেগুলো নিয়ে। বিভিন্ন রকম সেলফ হেল্প গ্রুপ রয়েছেন। এছাড়া প্রগতিশীল যারা যুবক, যারা এই কৃষি নির্ভর ব্যবসা শুরু করেছে, সেরকম বেশ কিছু নার্সারি তারাও এসছে। তো আমাদের এই কৃষি মেলা খুব ভালোভাবে সংগঠিত হলো এবছরে এবং আমরা আকাশবাণীর তরফ থেকে, দূরদর্শনের তরফ থেকে যে পার্টিসিপেশন সহায়তা পাচ্ছি। আরও অনেক কৃষকরা, আমাদের জেলার তো বটে, অন্যান্য জেলারও অনেক কৃষকরা কিন্তু এইটা দেখে উদ্বুদ্ধ হবেন আশা রাখি। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জীবাণু সার উৎপাদন ক্ষেত্র। তো আমরা জেনে নেব, আমার সঙ্গে রয়েছেন কৃষি বিজ্ঞানী ডক্টর সোমনাথ সান্তাল। আপনি যদি একটু কিছু বলেন। নমস্কার। নমস্কার। দেখুন, আমরা আজকে যেখানটা দাঁড়িয়ে আছি, এই যে আমাদের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে, আমাদের এখানে প্রচুর ইউনিট আছে যেখানে বিভিন্ন রকম টেকনোলজি আছে যেগুলো প্রদর্শন করা হয়। তো আমরা ঠিক সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে কি আমাদের জীবাণু সারের প্রোডাকশন।
ইউনিট বা জীবাণু সার বা জৈব কীটনাশক যে তৈরি করার যে ক্ষেত্র, সেখানে দাঁড়িয়ে আছি। তো সবার প্রথমে সে জীবাণু সারটা কী? অ্যাকচুয়ালি জীবাণু সার হচ্ছে, দেখুন আমরা সবাই জানি মাটির মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে, তার মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। এই যে ভালো জীবাণু যেগুলো বলি, যে মাটির মধ্যে যেসব উপকারী জীবাণু, যেগুলো গাছের মাটিতে যেসব খাদ্য মৌলগুলো আছে, যেগুলো গাছ পায়, তাকে সাহায্য মানে গাছকে পেতে সাহায্য করে, এরকম প্রচুর মানে জীবাণু রয়েছে। যেমন ধরুন এই যে আমরা যখন ডাল শস্য চাষ করি, ডাল শস্যের দেখবেন শিকড়ে একটা অর্বুদ বা নডিউল তৈরি হয়, যেখানে রাইজোবিয়াম থাকে, এবং এই রাইজোবিয়াম কী করে, বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, যেটা গাছকে সরবরাহ করে। তো ঠিক সেই রকম আমরা যদি এই রকম যে বেশ কিছু উপকারী জীবাণু আছে, যেগুলোকে মাটি থেকে আইসোলেশন করার পর সেগুলোকে যদি আমরা বাড়িয়ে নিয়ে সেটাই যদি জমিতে অ্যাপ্লাই করতে পারি বা জমিতে দিতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি মাটির মধ্যে উপকারী জীবাণুর সংখ্যাগুলো বাড়বে, এবং যার ফলে মাটি কিন্তু মাটি থেকে যেসব খাদ্য মৌলগুলো আছে, যেগুলো গাছ খায় বা গাছ নেয়, সেগুলো কিন্তু সহজেই নিতে পারবে। এরকম আমাদের এই যে ইউনিটটা দেখছেন, সেখানে বেশ কিছু বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার তৈরি করা হয়। যেমন ধরুন এনপিকে বায়ো ফার্টিলাইজার, যেখানে অ্যাজোস্পাইরিলিয়াম আছে, অ্যাজোটোব্যাক্টার আছে, বা ফসফেট সলিউলাইজিং ব্যাকটেরিয়া আছে, পটাশ সলিউলাইজিং ব্যাকটেরিয়া আছে, বা বিভিন্ন প্রজাতির ডাল জাতীয় শস্যের যে রাইজোবিয়ামগুলো, বিভিন্ন স্পিসিস, সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়। আমরা যত দিন যাচ্ছি দেখবেন অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার কীটনাশক ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছি, এবং চাষিরা মাত্রাতিরিক্তভাবে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করছে, যার ফলে কি হচ্ছে, মাটির স্বাস্থ্য খারাপ হচ্ছে, এবং আমরা যে প্রোডাকশানটা বা যে খাদ্য শস্যটা খাচ্ছি, সেটা বিষ ছাড়া আর কিছু নয়। তার মধ্যে প্রচুর পরিমাণে মানে বিষ রয়েছে, যেগুলো আমরা কিন্তু খাচ্ছি, যার প্রভাব আমাদের শরীরের উপর পড়ছে, যার প্রভাব পরিবেশের উপরেও পড়ছে। আমরা সেই জায়গাটায় যদি আমরা যত দিন যাচ্ছে জীবাণু সার বা জীবাণু কীটনাশক ব্যবহার বাড়াতে পারি, তাহলে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক যেগুলো ব্যবহার তার পরিমাণটা কমবে, মাটির স্বাস্থ্য ভালো হবে, এবং যে প্রোডাকশানটা উৎপন্ন হবে সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর বা হেলদি খাবার হবে। যেমন ধরুন আমরা কোনো ফাঙ্গিসাইড, যখন কোনো গাছে রোগ হয়, আমরা বিভিন্ন ছত্রাকনাশক কিন্তু আমরা ব্যবহার করি। তার পরিবর্তে যদি আমরা ট্রাইকোডার্মা হার্জিনাম বা ট্রাইকোডার্মা প্রজাতির কিছু জৈব কীটনাশক ব্যবহার করি, বা যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া নাশক এর পরিবর্তে যদি আমরা জৈব ব্যাকটেরিয়া নাশক যেমন সিডোমোনাস যদি ব্যবহার করি, তাহলে দেখবেন যে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে আমরা কিন্তু জৈব কীটনাশকের মাধ্যমেও কিন্তু গাছের প্রোডাকশান বাড়াতে পারি, পরিবেশকে ভালো রাখতে পারি। তো আমাদের এই একটা ইউনিট, যেখানে আমরা চাষিদেরকে বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার, যেমন এনপিকে বায়ো ফার্টিলাইজার অথবা রাইজোবিয়াম, বিভিন্ন ফসফেট সলিউলাইজিং ব্যাকটেরিয়া, পটাশ সলিউলাইজিং ব্যাকটেরিয়া, এগুলোকে ব্যবহার করতে বলি, এবং তার পাশাপাশি যাতে রাসায়নিক ছত্রাকনাশক বা রাসায়নিক ব্যাকটেরিয়ানাশক এইগুলো ব্যবহার না করে তার পরিবর্তে যদি জৈব ছত্রাকনাশক যেমন ট্রাইকোডার্মা, জৈব ব্যাকটেরিয়ানাশক যেমন ধরুন সিডোমোনাস ফ্লোরোসেন্স, এই জাতীয় যদি ব্যবহার করেন, চাষিরাও মাটির স্বাস্থ্য ভালো করতে পারবে, প্রোডাকশান ভালো মানে গাছের প্রোডাকশান ভালো করতে পারবে, এবং যে প্রোডাকশানটা উৎপন্ন হবে সেটা হেলদি প্রোডাকশান হবে। আমরা এখন ঘুরতে ঘুরতে এখানে এসে গেছি মৃত্তিকা পরীক্ষাগার কেন্দ্র। তো এখানে আমরা আমাদের সঙ্গে রয়েছেন মৃত্তিকা বিজ্ঞানী কুশল দাশগুপ্তের কাছে কিছু কথা জেনে নেব। আমাদের এখানে অন্যান্য যেরকম ইউনিট রয়েছে আমাদের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে, সেরকমই মাটি পরীক্ষাগার বা মৃত্তিকা পরীক্ষাগারেরও একটা ইউনিট রয়েছে। সেই ইউনিটে চাষিরা মাটি যেটা টেস্ট করার জন্য আমাদের যেমন রক্ত পরীক্ষা হয়, সেরকম মাটির পরীক্ষাগারেও মাটি পরীক্ষা হয়। অর্থাৎ রক্ত পরীক্ষা হয় আমাদের নিজেদের স্বাস্থ্য জানার জন্য, সেরকমই মাটি পরীক্ষা হয় যে মাটির স্বাস্থ্য কেমন, অর্থাৎ মাটির মধ্যে যে মাটির ভৌত অবস্থা, মাটির রাসায়নিক গুণাবলী এবং মাটির যে জৈবিক গুণাবলী, সেগুলো পরীক্ষা করা যায়। সেই পরীক্ষা করার পর অর্থাৎ যে মাটির স্বাস্থ্যটা যাচাই করার পর কৃষকরা যদি চাষবাস করেন, তাহলে তাদের খরচটাও অনেকটাই কম হয়, এবং মাটির মধ্যে কতটা পুষ্টি উপাদান আছে সেটা যদি আমরা জেনে চাষ করতে পারি, তাহলে আমাদের যে এক্সেস, যে আমরা অত্যাধিক যে আজকাল রাসায়নিক সার ব্যবহার করছি, আমরা জানি না জমিতে কতটা পরিমাণে সার লাগে বা গাছের কতটা প্রয়োজন সার লাগে, সেটা না জেনেই আমরা কৃষকরা যারা জমির মধ্যে চাষবাস করছি বা সেই সারটা বেশি পরিমাণে প্রয়োগ করছি,
সেখানে পরিবেশ যেমন দূষণ হচ্ছে, সেরকম আমাদের চাষের যে লভ্যাংশটা সেটাও অনেকটাই কমে যাচ্ছে। তাই যদি আমরা মাটি পরীক্ষার মাধ্যমে যে মাটিতে কতটা পরিমাণে গাছের যে খাদ্যগুণ আছে বা সেই খাদ্যগুণ সরবরাহ করার ক্ষমতা কেমন আছে, বা মাটির লবণাক্ততা কতটা, বা মাটির অম্লত্ব বা ক্ষারত্বের মান নির্ণয় করে আমরা যদি চাষবাস করি, তাহলে আমাদের চাষিরা, আমাদের চাষি ভাই যারা আছেন, তারা অনেকটাই লাভ পাবেন। তাদের যে ফসলের, যে ঘরে যে ফসলটা নিয়ে আসেন, সেই ফসলের যে লভ্যাংশই যদি না থাকে, বা অর্থাৎ চাষের খরচটাই যদি বেড়ে যায়, তাহলে চাষের লাভ নিশ্চয়ই হবে না। তাই চাষের লাভ বাড়াতে অবশ্যই মাটি পরীক্ষা করার পর তারপর চাষবাস করা দরকার। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি মৎস্য বিভাগে। এখানে আমরা কথা বলে নেব মৎস্য বিজ্ঞানী দেবীপ্রসাদ কাটারের সঙ্গে। নমস্কার। আমাদের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে যে 6টি বিভাগ আছে, তার মধ্যে মৎস্য বিভাগ একটি অন্যতম। আমাদের দেশে কৃষির সঙ্গে মৎস্য ওতপ্রোতভাবে জড়িত, এবং আমরা যদি দেখি আমাদের দেশের কৃষি বিভাগে যতটা উন্নতি হয়েছে, মৎস্য বিভাগে অতটা উন্নতি করে উঠতে পারিনি। আমরা যদি দেখি আমাদের গোটা পৃথিবীতে পার মাথা পিছু মৎস্য গ্রহণ ক্ষমতা প্রায় 20 কেজির বেশি, কিন্তু আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে এটি মাত্র 9 কেজি। অর্থাৎ আমাদের দেশে মৎস্য চাষ এবং মৎস্য গ্রহণের মধ্যে অনেক উন্নতি করার স্কোপ রয়েছে। তো মৎস্য একটি অত্যন্ত অর্থকারী ফসল। যে সমস্ত এলাকা, বিশেষ করে আমাদের এই নদীমাতৃক সুন্দরবন এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায়, যেখানে আমাদের মিষ্টি জল, নোনা জল এবং সমুদ্র জল 3 ধরনের জলজল ব্যবস্থা রয়েছে, সেখানে অনেক আনইউটিলাইজড ওয়াটার রিসোর্স রয়েছে, অর্থাৎ অনেক জলীয় সম্পদ রয়েছে যেটা আমরা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারছি না। এই একই কারণে আমরা যদিও আমাদের রাজ্য এবং পশ্চিমবঙ্গ যদিও আমাদের চারা মাছে যদি স্বয়ংসম্পূর্ণ, তবুও আমরা যে সম্পূর্ণ মাছ অর্থাৎ খাওয়ার মাছ, টেবিল ফিশ যেটা আমরা বলি, সেই মাছটা আমরা এখনও অন্ধ্রের মতো রাজ্য থেকে আমরা নিয়ে আসি। কারণ কি, আমরা এখনোভাবে সেভাবে মৎস্য চাষে উন্নতি করে উঠতে পারিনি। তাই আমরা ভারত সরকারের সঙ্গে রাজ্য সরকার এবং এলাকার সমস্ত মৎস্য চাষি মিলে আমরা চেষ্টা করছি যে আমরা যাতে চাষিদের উদ্বুদ্ধ করতে পারি, নতুন নতুন মৎস্য চাষ প্রযুক্তিগুলি চাষিদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এবং ব্রিডিং এবং পন্ড ম্যানেজমেন্টের মাধ্যমে চাষিদেরকে আরও মৎস্য চাষে আরও উন্নতি করাতে পারি। এবং এর মাধ্যমে আমাদের প্রধান লক্ষ্য আগামী কয়েক বছরের মধ্যেই চাষিদের, বিশেষ করে মৎস্য চাষিদের মাসিক আয় দ্বিগুণ করে তোলা। তার জন্য আমরা এখানে কি করি, তার মধ্যে আমরা যেগুলি করি সেগুলি হলো তাদের মধ্যে কিছু মৎস্য আধুনিক যে প্রযুক্তি, অর্থাৎ মাছের সমস্ত স্তরের যে মাছ, সেই সমস্ত মাছগুলো চাষ করানো এবং অতিরিক্ত স্টকিং না করা। আমরা চাষিদেরকে বলি যাতে অতিরিক্ত স্টকিং না করে। তার জন্য আমরা সঠিক সংখ্যায়, সঠিক পরিমাণে এবং সঠিক স্তরে যে সমস্ত মাছগুলি থাকে তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিই। যেমন আমাদের দেশি মাছ রুই, কাতলা, মৃগেল, এই 3টি মাছ কি করে, এরা 3টি পুকুরে বিভিন্ন স্তরে থাকে। একইভাবে যে বিদেশি মাছ অর্থাৎ কমন কার্প, সিলভার কার্প এবং গ্রাস কার্প, এই মাছগুলো পুকুরে বিভিন্ন স্তরে থাকে। তাই আমরা চাষিদেরকে বলি অতিরিক্ত পরিমাণে হাঁড়ি হাঁড়ি সংখ্যায় মাছ না ছেড়ে এই সমস্ত 6টি প্রজাতির মাছকে মিশ্র পদ্ধতিতে সঠিক সংখ্যায়, অর্থাৎ উপরের স্তরে 400টি, মধ্যস্তরে 300টি এবং নিচের স্তরের মাছ 300টি 1 বিঘা পুকুরের জন্য, যাতে তারা সঠিকভাবে ছাড়ে। এবং তার সঙ্গে আমরা কি করি, চাষিদেরকে উদ্বুদ্ধ করি যাতে তারা সঠিক পরিমাণে মাছের পরিচর্যা করে, মাসিক পরিচর্যা অর্থাৎ সঠিক পরিমাণে চুন, লবণ প্রয়োগ এবং তার সাথে মাছে সঠিক পরিমাণে পরিমিত খাদ্য প্রদান। তার মধ্যে আমরা খাবারের মধ্যে যেটা চাষি পর্যায়ে অতি সহজে দিতে পারি সেটি হলো খোল এবং চালের কুড়ো। এই দুটোকে যদি আমরা সমান পরিমাণে মিশিয়ে মাছের একটি পুকুরে যত পরিমাণ বায়োমাস আছে, অর্থাৎ যত পরিমাণে মাছ আছে, তার বডি ওয়েটের প্রায় 3% হারে আমরা প্রত্যেক দিন মাছকে খেতে দিতে পারি। এবং খাবার দেওয়ার জন্য আমরা চাষিদেরকে বলি যত্রতত্র মাছের খাবারটা ছড়িয়ে না দিয়ে তারা যদি একটি নির্দিষ্ট জায়গায়, যদি ডালা পাকিয়ে অথবা বস্তায় বেঁধে একটি নির্দিষ্ট জায়গায় দিতে পারে, তাহলে মাছগুলি অতি সহজে খাবারগুলি খেতে পারবে এবং মাছের পুকুরটি নষ্ট হয়ে জলের উৎপাদন ক্ষমতা হ্রাস হয়ে যাওয়ার সম্ভাবনাটাও কমে যেতে পারে। তা এই সমস্ত টেকনোলজি ছাড়াও আমরা যেগুলি করি, বিভিন্ন যে নতুন নতুন ভ্যারাইটি, অর্থাৎ আমাদের এই সুন্দরবন এলাকার লবণ যে বেড়ে চলেছে পরিবেশ পরিবর্তনের কারণে, এই লবণ সহনশীল যে সমস্ত মাছের ভ্যারাইটি, সেইগুলি আমরা চাষিদেরকে চাষ করতে উদ্বুদ্ধ করি। তাছাড়াও যে সমস্ত আমাদের জিওল মাছ, প্রোটিন সমৃদ্ধ মাছ, যেগুলো ডাক্তারবাবুরা বলেন যে শরীর খারাপ হলে জিওল জাতীয় যে মাছগুলো অতিরিক্ত খাওয়া যায়, সেই সমস্ত মাছগুলো আমরা চাষিদেরকে খাওয়ার জন্য বা উৎপাদনের জন্য সাহায্য করি। তার মধ্যে কি আছে, আমাদের যেমন শিঙি, মাগুর, তাছাড়াও ল্যাটা, শোল, এই সমস্ত মাছগুলো আমরা চাষিদেরকে চারা প্রদান করি এবং তার সাথে সাথে তাদেরকে চাষ পদ্ধতি,
তাদের প্রাকৃতিক খাবার উৎপাদন এবং সেই খাবার উৎপাদনের পর কীভাবে তারা প্রসেসিং বা মার্কেটিং করতে পারে সেই সমস্ত বিষয়ে আমরা চাষিদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকি। শ্রী রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের আমরা অনেক জায়গা ঘুরে নিলাম, অনেক ক্ষেত্র দেখলাম। এখন আমরা এসেছি তুলো গোডাউন কেন্দ্রে। সেখানে আমরা ডক্টর সোমনাথ সর্দারকে পেয়ে গেছি। উনি একজন কৃষি বিজ্ঞানী, শস্য বিজ্ঞান বিভাগ। উনি কি বলছেন আমরা শুনি। আপনারা দেখছেন যে এই যে আমরা সবাই কিন্তু জানি যে তুলো জেনারেলি আমাদের ছোটোবেলায় পড়েছি যে তুলো হচ্ছে কি কালো মৃত্তিকাতে হয়, মানে ব্ল্যাক কটন সয়েল আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি ভারতবর্ষে যেসব এলাকাতে তুলো চাষ সাধারণত হয়, যেখানে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, এই এলাকায় প্রচুর পরিমাণে তুলো চাষ হয় এবং যেটা বর্ষাকালীন ফসল হিসাবে কিন্তু পরিচিত। সারা ভারতবর্ষে মোটামুটি তুলো কিন্তু বর্ষাকালীন ফসল, কিন্তু একমাত্র এই আমাদের এই পশ্চিমবঙ্গের সুন্দরবনে যে তুলো চাষটা হয় সেটা হচ্ছে শীতকালীন ফসল হিসাবে চাষ করা হয়, যেটা শীতকালে বিশেষ করে আমাদের এখানে এই ডিসেম্বরের মিডিল থেকে জানুয়ারি মিডিল অবধি এই তুলোটাকে বপন করা হয় এবং মে মাসের মিডিল থেকে জুন মাসের মিডিলের মধ্যে তুলোটা হারভেস্ট করা হয়। অ্যাকচুয়ালি আমরা শুনেছি তো কালো মাটিতে তুলো চাষ করা হয়, তবে কেন সুন্দরবনে তুলো চাষ? অ্যাকচুয়ালি আমাদের এই সুন্দরবনে যেসব জায়গাগুলোতে আছি আপনারা জানেন আমাদের এখানে প্রচুর পরিমাণে মানে সাইক্লোন হয়, ঝড় বৃষ্টি হয়, যার ফলস্বরূপ মাঝে মাঝে নদীর বাঁধগুলো ভেঙে যায় এবং পুরো লবণাক্ত জমিটা বেশিরভাগ জায়গায় আমাদের জমিতে ঢুকে যায় এবং ফলে দীর্ঘদিন মাটি নোনা হয়ে পড়ে থাকে এবং সেই সব জায়গাতে কিন্তু অন্য কোনো ফসল চাষ করা যায় না লবণাক্ত হওয়ার জন্য। কিন্তু তুলো হচ্ছে কি লবণ সহনশীল একটা ক্রপ, একটা ফসল, সেই জন্য নোনা জমিতে যেখানে অন্য কোনো ফসল হবে না সেই জায়গাতে কিন্তু তুলো অবশ্যই চাষ করা সম্ভব। শুধু তাই নয়, আমাদের এখানে আরও বেশ কিছু সমস্যার মধ্যে একটা বড় সমস্যা, যেখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে অল্প টাইমের মধ্যে বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং এখানে জল বাইরে নিকাশি ব্যবস্থা সেরকম ভালো না থাকার জন্য জল প্রত্যেকটা মাঠে প্রায় 3 থেকে 3.5 ফুট করে জমে যায়, ফলে আমাদের দীর্ঘমেয়াদী ধান চাষ করতে আমরা বাধ্য হই এবং সেই ধান কাটতে কাটতে প্রায় নভেম্বরের শেষ উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি চলে যায়, ফলে আমরা রবি সিজনে কিন্তু সঠিক ফসলটা চুজ করতে পারি না। এই জায়গাটায় বেশিরভাগ চাষি কী করেন, ধান চাষের পরে জমিগুলো ফেলে রাখেন এবং আবার ধান চাষ করেন দীর্ঘ 6 মাস পরে। কিন্তু তুলো হচ্ছে কি 5 মাসের ক্রপ, যেহেতু আমাদের ডিসেম্বরে লাগানো হয় এবং হারভেস্ট মে মাসের মধ্যে হয়ে যায়, এই যে মধ্যেখানে যে 6 মাস একদম 5 মাসে ক্রপ হওয়ার জন্য এই 6 মাসের মধ্যে মানে অটোমেটিক্যালি খাপ খেয়ে যায়। তো এই জন্য তুলো চাষটা এখানে করা হয়। শুধু তাই নয়, তুলো গাছ যে পরিমাণে পাতা প্রোডাকশন করে, যে পরিমাণে সবুজ বায়োমাস তৈরি হয় এবং তুলো হারভেস্ট করার আগে বর্ষা চলে এলে তুলো গাছকে উপড়ে ফেলে জমিতে ফেলে রাখা হয় এবং তুলোর পাতা জমিতে পড়ে গিয়ে প্রচুর পরিমাণে বায়োমাস অ্যাড করে, জৈব কার্বন যুক্ত করে এবং যার ফলে মাটিতে যে লবণাক্ততা ধীরে ধীরে কমতে থাকে। কোনো একজন চাষি যদি দীর্ঘ 4 থেকে 5 বছর টানা তুলো চাষ করতে থাকেন এবং তাতে কিন্তু 4-5 মাস পরে কিন্তু 4-5 বছর পরে কিন্তু সেই লবণাক্ত জমির লবণাক্ততা একদম কমে একদম নর্মাল মাটিতে পরিণত হতে পারে, ফলে সেখানে যেখানে অন্য কোনো ফসল চাষ করা যাচ্ছিল না সেখানে কিন্তু অন্য ফসল চাষ করা সম্ভব। শুধু তাই নয়, আমরা সবসময় ভাবি যে চাষটা করব লাভের আশায় তো করি, তাহলে চাষিরা কোথায় বিক্রি করবে, এটা একটা বড় কোশ্চেন হয়ে থাকে। আমাদের সুন্দরবনে যেসব চাষিরা চাষ করেন মোটামুটি দেখা যায় যে চাষ করতে বিঘা প্রতি খরচা 7 থেকে 8 হাজার টাকা পড়ে বিঘা প্রতি এবং সেখানে তুলো প্রোডাকশন হয় বিঘা প্রতি গড়ে এমন কিছু কিছু চাষি আছে যারা দেখা যায় বিঘা প্রতি 3 থেকে 4 কুইন্টাল করে তুলো দেন। সেখানে আমি যদি গড় ধরি প্রায় 2.5 কুইন্টালের কাছাকাছি তুলো হয় এবং প্রত্যেক সেই তুলোগুলো CCI কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের এখানে ডাইরেক্টলি আসেন, সরাসরি আসেন এবং তাদের কাছ থেকে তুলো কিনে নেন MSP দিয়ে, মিনিমাম সাপোর্ট প্রাইস বা সহায়ক মূল্য দিয়ে। গত বছরের সহায়ক মূল্য ছিল 7,520 টাকা কুইন্টাল প্রতি, এবছরে প্রায় 8,010 টাকা কুইন্টাল প্রতি গেছে এবং চাষিরা পুরো তুলোটা তাদের পার কুইন্টাল এই হিসাবে বিক্রি করেছেন এবং যদি আমরা একটু হিসাব করে দেখি প্রায় চাষিরা বিঘা প্রতি 20 থেকে 22 হাজার টাকা পেতে পারেন। চাষ মাত্র খরচা সেখানে 7 থেকে 8 হাজার টাকা, দেখা যায় প্রায় বিঘা প্রতি 12 থেকে 13 হাজার টাকা চাষিরা কিন্তু লাভ পান। শুধু তাই নয়,
যদি যেসব জমিগুলো লবণাক্ত ছিল সেই সব জমিতে যদি আমরা তুলো চাষ করি তার মাটির স্বাস্থ্য ভালো হয় এবং ধীরে ধীরে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তো আমাদের এই সুন্দরবন এরিয়াতে এখনও পর্যন্ত যে পরিমাণে তুলো চাষ হচ্ছে, যদি চাষিরা তুলো চাষ করেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যৌথ উদ্যোগে FNS কৃষি উন্নতি কমার্শিয়াল ক্রপ কটনের আন্ডারে আমাদের এখানে একটা প্রজেক্ট চলে। সেই প্রজেক্টের মাধ্যমে চাষিদেরকে, যেসব চাষিরা তুলো চাষ করেন তাদের ফ্রিতে বিনা পয়সায় সার, বিষ, ওষুধ, বীজ এগুলো দেওয়া হয় এবং এর মাধ্যমে চাষিদেরকে তুলো প্রোডাকশন করানো হয় এবং চাষিরা যে তুলো প্রোডাকশন করেন সেটা সরাসরি শীর্ষে আমাদের এখান থেকে কিনে নিয়ে নেন এবং আধার বেসড পেমেন্টের মাধ্যমে চাষিরা পেমেন্টটা পান এবং তারা লাভবান হন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের কৃষি দর্শন অনুষ্ঠানে আপনারা ঘুরে দেখলেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন ক্ষেত্র এবং তার সাথে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপির যে আমাদের কৃষি মেলা ৬৬তম বার্ষিক উৎসব এবং যে কৃষি মেলা আয়োজন করেছেন সেটা আমরা আপনাদের ঘুরে দেখালাম। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এছাড়া কৃষি মেলার যে প্রদর্শনী এবং প্রতিযোগিতাও রয়েছে। আমাদের অনেক কৃষক বন্ধুরা অংশগ্রহণ করেছেন এবং তারা পুরস্কারও পেয়েছেন। আর এখানে অনেক মানুষ এসেছেন, মেলা পরিদর্শন করছেন এবং এখানের মানুষজনের উৎসাহ এবং কৃষক বন্ধুদেরও উৎসাহ প্রবল। এই অনুষ্ঠান আপনারা দেখলেন, আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, নমস্কার।